বুকে পাথর বেঁধে 3টা নির্বাচন কাভার করেছি। বট শব্দটা সবসময় কেন জানি একটা রাজনৈতিক দলকে ইঙ্গিত করে। সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই আমরা দেখি যে সব দলের সাপোর্টেই কিন্তু বট কথা বলে, এই পক্ষ ওই পক্ষকে আক্রমণ করছে। জামাত একটি ইসলামিক দল, তারা ক্ষমতায় আসলে শরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবে কিনা, তার মানে এটা নির্বাচনের একটা অংশ হিসেবে এটা নির্বাচনের একটা অংশ। নির্বাচনটা তো তারা জমাচ্ছেন আসলে। তারেক রহমান কিন্তু জামায়াতের আমিরের নাম ধরে কিছু বলছেন না। না বাক্য বিনিময় হচ্ছে নাকি আসলে এখানে অন্য কিছু হচ্ছে বলা মুশকিল। ঢাকা 8 আসন আচরণ বিধিতে কিন্তু বলা আছে যে কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবে না, কিন্তু তারা দুইজনই দুজনকে খোঁচাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি সবাই বুঝতেছে। যখন কোনো দল মনে করবে আমাকে আসলে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসবে, তখন সে কিন্তু জনগণের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ করার চেষ্টাও করবে না। নির্বাচনের কথা আসলে যখন থেকে শুরু হলো, মানে একটা তো হচ্ছে অফিসিয়ালি নির্বাচনের যে প্রচারণার ব্যাপারটা ছিল 22 তারিখ থেকে, সেরকম না, মানে যখন থেকে আসলে নির্বাচনের গুঞ্জন শুরু হলো, তারেক রহমানের দেশে ফেরা, তার আগে বেশ কয়েকটা ঘটনা, নির্বাচনের ছোটোখাটো প্রচারণা, এই সময় থেকে একটা শব্দ সোশ্যাল মিডিয়া খালি ঘুরপাক খায়, বট। এখন এই বট শব্দটা সবসময় কেন জানি একটা রাজনৈতিক দলকে ইঙ্গিত করে, যে তাদের নাকি একটা বিশাল সংখ্যক বট বাহিনী আছে যারা নাকি হচ্ছে ইন্টারনেটে তাদের জন্য প্রচারণার কাজ করে। এমনটা আমরা সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখতে পাই। বিভিন্ন পেজকে টার্গেট করে বলা হয় যে পেজগুলো ওই রাজনৈতিক দলের, তাদের প্রচারণার জন্য। কিন্তু যাদের কাছে এত বট বাহিনী, তাদের কিভাবে আসলে দলের প্রধানের আইডি হ্যাক হয়ে যায়, এটাও একটা প্রশ্ন, এটাও একটা সোশ্যাল মিডিয়া আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, নিশ্চয়ই দেখেছেন জামায়াত আমিরের টুইটার বা এক্স অ্যাকাউন্ট হ্যাক এবং নারী ইস্যুতে বানোয়াট পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। প্রথম কথা হচ্ছে যে বট যে কথাটি আপনি বললেন, বট আসলে কোনো নির্দিষ্ট দলের নেই, সব দলেরই এখন বট আছে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই আমরা দেখি যে সব দলের সাপোর্টেই কিন্তু বট কথা বলে। আচ্ছা, ঠিক আছে। আবার আমার মনে আছে আমরা সম্ভবত টিআইবিতে একটা ট্রেনিং করেছিলাম, সেখানে বট আইডির এক ধরনের, আমি আসলে কারিগরির দিকটা ভালো করে বলতে পারবো না, কারণ আমি কারিগরি আইটি তথ্য প্রযুক্তি জায়গাটা আমার অত জ্ঞান নাই, কিন্তু যতটুকু আমি বুঝেছি আমার কাছে মনে হয়েছে যে বট বলতে তারা বুঝিয়েছেন যে এই আইডিগুলো কিছু কিছু আইডি সরাসরি কোনো মানুষ ইউজ করে না। এগুলো হচ্ছে এক ধরনের অনেকগুলো আইডি ক্রিয়েট করে অটো জেনারেট হয়, তাকে একটা বিষয় বলে দেওয়া হয়, এতগুলো আইডি থেকে কিছু আইডি পরিচালনা করা হয়, পরিচালিত হয় বট। তো বট আমরা দেখি যে এখন সব দলেরই তো এই পক্ষ ওই পক্ষকে আক্রমণ করছে, সব দলই সব দলকে আক্রমণ করছে। এটা এমন না যে এখন শুধু এক পক্ষই আক্রমণ করে যাচ্ছে। ধরেন জামাতের রাজনীতি নিয়ে তো নানা ধরনের কথা, যে জামাত একটি ইসলামিক দল, তারা ক্ষমতায় আসলে শরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবে কিনা, তারা ক্ষমতায় আসলে নারীদের সঙ্গে ডিলিংসগুলো কেমন হবে, নানা কথা কিন্তু আসছে। সেই জায়গায় জামাত কিন্তু তাদের জায়গা থেকে অনেক কিছু থেকে সরে যাচ্ছে, এরকম আলোচনা আছে। বিশেষ করে সর্বশেষ তাদের জোট থেকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হলো, তারাও কিন্তু এই এলিগেশনটাই জামাতকে দিয়ে বের হয়ে গেলে যে জামাত শরিয়া আইন থেকে বা আল্লাহর আইন থেকে জামাত সরে গেছে। তারা এই অভিযোগটা জামাতের উপর করেই কিন্তু তারা সরে গেছে। সেই জায়গায় এটি একটি প্রশ্ন যে নির্বাচনের এই মুহূর্তে যখন একটা উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার এই দেশে আছে, সেই নারী ভোটারকে খেপিয়ে তুলতে, এটা জামাতের আমিন না, সময় ঘনিয়ে আসছে, জামাতের আমিন না, শুধু নারী ভোটারকে খেপিয়ে তুলতে কোনো রাজনীতিবিদকে চাইবেন না। এইটা একটা যৌক্তিক প্রশ্ন আমার কাছে মনে হয়। বিপরীত দলে যারা রয়েছেন তারা কিন্তু ঠিকই লুফে নিচ্ছেন সুযোগটা। এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, নারীকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে, এটা শুধু এই ইস্যুতে না, আপনি যদি দেখেন তারেক রহমান এবং জামায়াতের আমিরের এই যে নির্বাচনের মাঠে যে কথার যে লড়াই, এটাকে আপনি যদি খুব নেতিবাচকভাবে দেখেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনাকে ইতিবাচকভাবেও দেখতে হবে। আপনি সারা বিশ্বের নির্বাচনে, গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, সেখানে কিন্তু প্রধান দুই নেতা মোটামুটি নির্বাচনী প্রচারণায় এই ধরনের ল্যাঙ্গুয়েজে কিন্তু একজন আরেকজনকে কিন্তু ব্যবহার করে। তার মানে এটা নির্বাচনের একটা অংশ হিসেবে, এটা নির্বাচনের একটা অংশ। নির্বাচনটা তো তারা জমাচ্ছেন আসলে। এখন এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান কিন্তু জামায়াতের আমিরের নাম ধরে কিছু বলছেন না, আবার জামায়াতের আমিরও কিন্তু তারেক রহমানের নাম ধরে কিছু বলছেন না। আমি অনেক রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে, তারা বলছেন এটি নির্বাচনের পরে টোটালি ঠান্ডা হয়ে যাবে, এটি নির্বাচনের মাঠেই, এটা ঠিক আছে, নির্বাচনের অংশ। নির্বাচনের একদিন আগে কি দেখেছেন আপনি, প্রচারণা শুরু হওয়ার একদিন আগে কি দেখেছেন আপনি তারেক রহমান এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে? না, আমি একটা আসন আপনাকে নিয়ে যাই। এই আসন নিয়ে এখন পুরো দেশের যারা জনগণ, সবার দৃষ্টি ওই এক আসনে। এখানে আসলে নির্বাচনী বাক্য বিনিময় হচ্ছে নাকি আসলে এখানে অন্য কিছু হচ্ছে বলা মুশকিল। ঢাকা 8 আসন, কিছুদিন আগ পর্যন্ত ঢাকা 8 আসন খুব সিগনিফিক্যান্ট একটা আসন ছিল, কারণ সেখানে যে প্রার্থিতা করছিলেন যদিও, কিন্তু বর্তমান সময় যা শুরু হয়েছে, বিশেষ করে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির যিনি প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে আমি একটা ভিডিও দেখে তাহলে আপনি বুঝতে পারবেন। ভাই, নির্বাচন ভণ্ডুল করার জন্য যা চেষ্টা করছে এটা তাদেরই কাজ, এটা আমাদের কাজ না। নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ফসল,
আমরা আদায় করেছি। এটা কি বিষয়ে কথা হচ্ছে জানেন? ডিম নিক্ষেপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ মানে নির্বাচনী আসনে কি চলছে আসলে, কি বাদ রয়েছে। আমি নাসিরুদ্দিন পাটোয়ারির একটাই দেখাতে চাই আপনাকে, দেখলে হয়তো বুঝবেন। ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? আমরা সিম্পেথির রাজনীতি করি না। আমরা সিম্পেথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম। এই শব্দটাকে ধরতে চাই, সিম্প্যাথি রাজনীতি করি না, বাট আসলে হচ্ছেটা কি, যেখানে আমি আসলে যে বলে আমি ওই যে বেড়াচ্ছি। বললাম যে জামায়াতের আমিরের আর তারেক রহমানের মধ্যে যা হচ্ছে এইটা আরেকটু টাফ আর কি। আচ্ছা, এইটা নির্বাচনের মাঠে এগুলা হয়, কিন্তু ঘটনা হচ্ছে কি আচরণ বিধিতে কিন্তু বলা আছে যে কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবে না। রাইট। সেই জায়গায় কেউ কেউ ক্রস করছে কিনা, সীমা লঙ্ঘন করছে কিনা, এটি দেখার বিষয়। আমার তো মনে হয় যে 300 আসনের মধ্যে অনেকেই বলে শুধু ঢাকা 8 আসনে নির্বাচন হচ্ছে, এই আলোচনা যে এইটাও কিন্তু আছে, এটা অন্যরকম উন্মাদনা কাজ করছে সবার উন্মাদনা ভিতরে। কাজ করছে। সো এটা এক একজন এক এক স্টাইলে কথা বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারি তার স্টাইলে কথা বলছে, মির্জা আব্বাস তার স্টাইলে কথা বলছে, কিন্তু কোথাও কোথাও যদি ওই যে আমি বললাম জামাতের আমির এবং তারেক রহমান তারা যেটা মেনটেন করছেন, যারা কারো নাম ধরে কিন্তু কিছু বলছেন না, কিন্তু তারা দুইজনই দুজনকে খোঁচাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি সবাই বুঝতেছে। এইখানে মনে হয় একটু এই জায়গাটা একটু ক্রস হয়ে যাচ্ছে। এবার একটা সিরিয়াস টপিকে যেতে চাই। এই টপিকটা সিরিয়াস এই কারণে আমি আপনাকে আগে একটু ভিডিওটা দেখাতে চাই। আপনি হয়তো দেখেছেন নিশ্চয়ই বা জানেন এই সম্পর্কে। ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে চাইতে ফেলতেছেন পথ তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার সরকার এটা আমাকে বলে তো ইয়া হবে না স্যার। যে স্যার এটা স্যার আপনি এই যে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি। এইটা যদি একেবারে আপনাকে যদি মোরাল গ্রাউন্ড থেকে এটা নিয়ে কথা বলতে যান, তাহলে এখানে আপনি যেটা বললেন যে এখানে অনেকগুলো দিক কিন্তু আছে। এক হচ্ছে আপনি যদি খুব একপাক্ষিক দিক থেকে দেখতে চান, তাহলে মনে হবে যে জামাতের যিনি প্রার্থী তিনি সেনাবাহিনীর উপর নানা ধরনের এলিগেশন দিচ্ছেন, সেনাবাহিনীকে এই সেই শব্দ ব্যবহার করছেন। আপনি দেখবেন আমরা এই জিনিসটা যদি সে সরাসরি কোনো গণমাধ্যমের সামনে বা কোনো কিছুর সামনে বা তার কোনো সভা সমাবেশে বক্তৃতা বলতো, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারনালি অনেক সময় আমরা অনেক কথা কিন্তু বলে ফেলি, সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য অনেক কথা বলে ফেলি, যদিও কোনো কথা এই ধরনের কথা কোনোভাবেই কাম্য না। অবশ্যই ঠিক আছে, অনেক সময় ধরেন আমার সঙ্গে রাস্তায় পুলিশের সঙ্গে তর্ক হচ্ছে, পুলিশ আমাকে বলছে ভাই সাংবাদিকরাই তো সবচেয়ে বেশি নিয়ম ভাঙে, মানে অনেক সময় গাড়িতে যখন থাকে। তো এইটা যদি আবার মার্কেটে চলে আসে, তখন কিন্তু এক ধরনের সাংবাদিক সমাজ এক ধরনের ইম্প্যাক্ট পড়বে। এটা নির্বাচনের মাঠে একটা কার্ড প্লে করা, আমি যেটা একটু আগে বলছিলাম। তো এই এক সপ্তাহের মধ্যে অনেক ধরনের কার্ড আসবে। এখন মনে হচ্ছে যে এই কার্ডটা একজন প্রার্থীকে কিছুটা ডাউন করে দিল, আবার দেখবেন সামনে আরেকটা কার্ড হয়তো আসবে, সেটা আরেকজন প্রার্থীকে, এইভাবে চলতে থাকবে। নির্বাচনের মাঠে প্রত্যেক মুহূর্তে কিন্তু মাঠ ঘুরতে থাকে, মাঠের কখনো সিচুয়েশনটা এদিকে হেলে পড়ে, কখনো অন্যদিকে হেলে যায়। তো এগুলা এখন আমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত। এটা সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল হয়েছে, এটা নিয়ে মানে একবারে নেট দুনিয়ায়। আমি এই জন্য বলতে চাই, আজকের এই সমাজে মেহেদী আছে, উত্তর ভাই আছে, শ্যামল ব্যাপারী আছে, আমাদের প্রবাসী সৈকত আছে, মধুমির আছে, আমরা সবাই জানি। আজকে আমাদেরকে যখন আপনি ভালোবেসে কাছে নিয়েছেন, তাইলে আজকে আমরা আপনার সামনে একটি জয় বাংলা স্লোগান দিতে চাই। এই যে জয় বাংলা স্লোগান দিতে যাওয়ার যে ব্যাপারটা, এটা রীতিমতো কি কনসার্নিং কিনা? কারণ হচ্ছে আমরা 24 পেরিয়েছি অল্প কিছুদিন, এখনো আমরা না, আমার কাছে কনসার্ন মনে হচ্ছে না। সব জায়গা থেকে সে হয়তো এটা আবদার করে বসেছে, এটা সর্বোচ্চ আমরা এটা দেখে একটা হাসিই দিতে পারি আর কি। এটা এর বাইরে আর এটা নিয়ে কি বলবো। আওয়ামী লীগের ভোটগুলাকে কাছে টানার জন্যই কিন্তু সব পক্ষ চেষ্টা করতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কি আওয়ামী লীগের ভোটের সর্বশেষ যে সার্ভেটা আমরা দেখলাম, যে জরিপটা আমরা দেখলাম, সেই জরিপে বলা হয়েছে আওয়ামী লীগের যারা নৌকার একদম কোর ভোটার বা যারা নৌকাতেই ভোট দিত, এই ভোটারদের একটা নির্দিষ্ট শ্রেণী তারা ভোট দিতেই যাবে না, কারণ ব্যালটে নৌকা প্রতীকটা নেই। আর বাকি যেই অংশটা থাকবে তার মধ্যে বড় অংশটা বিএনপিকে ভোট দিবে, একটু কম অংশটা জামাতকে ভোট দিবে। এটা হচ্ছে কিন্তু জরিপের ফলাফল। এই মুহূর্তে যেটা দেখাতে চাই সেটা এইখানে রয়েছে, দেখলে বুঝবেন। 1608 ভোট এইখানে, যদি এইখানে 1500 ভোট কাস্ট হয়, 200 ভোটও যদি বাইরে যায়, ইনশাআল্লাহ আমরা মার্ক করে ফেলেছি। আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আমাদের কারো কাছে যাওয়া লাগবে না, আপনাদের পিছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলতেছি,
আপনারা এখনো আমাদের সাথে ধানের শীষের ছায়া তলে আসেন। যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, 10 ভোট 20 ভোট 50 ভোট অন্য মার্কায় গেছে, কোনো রেহাই নেই, আমি বলে দিলাম। এটা স্পষ্ট নির্বাচনের আইন নির্বাচনী যে অপরাধ, সেই অপরাধের আওতার মধ্যে কিন্তু পড়ে গেছে। এটা এক ধরনের হুমকি, এবং এখানে কিন্তু প্রথম আলোর মতো একটা বড় গণমাধ্যম কিন্তু তারা কিন্তু এটাকে হুমকি হিসেবেই কিন্তু দেখিয়েছে যে ধানের শীষের জন্য হুমকি দিয়েছেন। সো নির্বাচন কমিশন এখানে যদি নির্লিপ্ত ভূমিকা পালন করে, সব জায়গায় দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যদি এখানে নির্লিপ্ত ভূমিকা পালন করে, তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন যে আসলে এই ধরনের ঘোষণা দেওয়ার পরে ওই এলাকায় যদি আসলেই কেউ ধানের শীষের বিপক্ষে ভোট দিতে যায়, তাহলে কি তাদের জীবন হুমকির মুখে পড়বে কিনা, এই প্রশ্নটা তো এখন ওই জায়গার জন্য, আমি বলবো না এটা সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের জন্য, কিন্তু ওই এলাকার জন্য তো এটা এক ধরনের বড় হুমকি। তো আমার মনে হয় তার বিষয়ে তো আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের। কিন্তু এগুলো কিন্তু ঘটছে, পাশাপাশি হচ্ছে অনেক আসনে এই ধরনের ব্যাপার স্যাপার রয়েছে যে পোলিং এজেন্টের যে বিষয়টা, সেটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে যে অন্য দলকে দিতে দিবেন এরকম টাইপ, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো হতো, যেগুলো থেকে আমরা উত্থান করে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের চিরচারিত যে নির্বাচনী কালচার, আমি তো 3টা জাতীয় সংসদ নির্বাচন কাভার করেছি, অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন কাভার করেছি। আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে নির্বাচনের মাঠে, যেটি আপনি বললেন যে পোলিং এজেন্ট, যার পোলিং এজেন্ট আছে সেই আসলে নির্বাচনের মাঠে এগিয়ে থাকলো। তো নির্বাচনের মাঠে সকাল থেকে যেই খেলাটা প্রথম শুরু হয় সেটা হচ্ছে বিপক্ষ প্রার্থীর পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এরপরে রেজাল্ট ম্যানিপুলেশন সহ নানা ধরনের খেলা তো আছেই। যদি এই ধরনের কিছুর পুনরাবৃত্তি হয় তাহলে এটা আমাদের জন্য সত্যিকার অর্থে দুর্ভাগ্য, আর কিছু বলার নেই এখানে। কারণ বাংলাদেশে এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের সব কিছুর মূলে কিন্তু নির্বাচন। কারণ মানুষ তার ভোটাধিকার পায় নাই বলেই কিন্তু মানুষ এই ক্ষোভে ফুঁসে উঠেছিল, আর সকল অধিকারহীনতার পিছনেই কিন্তু ইলেকশন, সকল দুর্নীতির পিছনেই কিন্তু ইলেকশন। যখন কোনো প্রার্থী মনে করবে যে আমাকে সত্যিকার অর্থে মানুষের ভোট নিয়ে জিতে আসতে হবে, যখন কোনো দল মনে করবে আমাকে আসলে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসবে, তখন সে কিন্তু জনগণের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ করার চেষ্টা করবে না, সে জনগণের মন জয় করার চেষ্টা করবে। আর সে যদি মনে করে যে না আমি জোর করে নিতে পারবো, তখন সে ভোটের মাঠে যদি জোর করে নিতে পারে, বাকি কাজ তো সে আরও জোর করে করবে। দেখেন, বুকে পাথর বেঁধে 3টা নির্বাচন কাভার করেছে। তো 2014 সালের নির্বাচনে এবার কি পাথরটা নামলো কিনা, এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। এটা পাথরটা নামলো কিনা এটার জন্য তো আরও 7 দিন অপেক্ষা, 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে 2014 সালে যখন নির্বাচন কাভার করি, এমন একটা নির্বাচন কাভার করেছি যেখানে অর্ধেকের বেশি আসনের প্রার্থীই নাই। 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। 2018 সালের নির্বাচনটাও কাভার করেছি, সেখানে বলা হয়েছে আগের রাতে ভোট হয়ে গেছে। 2024 সালের নির্বাচন কাভার করেছি, যেখানে বলা হয়েছে যে এটা আমির একটা নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছে, এখানে প্রতিপক্ষ কোনো দলই ছিল না। সুতরাং এবার একটা ডেমোক্রেটিক ট্রানজ্যাকশন বা গণতান্ত্রিক যে প্রক্রিয়া, ভোটের মাঠের যে আওয়াজ, এবার মানুষের নানাবিধ কারণে নানা ধরনের আগ্রহ বা মানুষ আসলে দেখতে চাচ্ছে। দেশের নানা কিছু এখনও জটিল অবস্থায় পড়ে আছে, বিদেশিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জায়গা আছে, বাংলাদেশের ভিসা প্রসেসিং নিয়ে অনেক অর্থনৈতিক অনেক ব্যাপার স্যাপার রয়েছে। সো এই নির্বাচনকে ঘিরে অনেক প্রত্যাশা, কিন্তু অনেক প্রত্যাশা। এর আগের নির্বাচনগুলো এরকম ছিল, আচ্ছা এরকম জোর করে করতেছে, আচ্ছা করুক, আচ্ছা ঠিক আছে করুক বা করতেছে, কিন্তু এবার আমরা দেখতে চাই যে আসলে কি হচ্ছে, বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। আমার কাছে মনে হয় না যে এবারের নির্বাচন যদি আগের 3টা নির্বাচনের কোনো একটাকেও যদি এখানে নিয়ে আসা হয়, কোনো একটাকেও যদি কোনো ফরম্যাটে নিয়ে আসা হয়, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে বলে আমার কাছে মনে হয় না। কারণ এই জেনারেশন আসলে কথা বলতে শিখে গেছে, এইটা এর আগে দেখা যায় নাই। সো এখানে আমাদেরকে আশাবাদী হওয়া ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই আমরা আসলেই আশাবাদী, এবং আমরা চাইবো এই যে কয়েকটা দিন বাকি রয়েছে বা যে সময়টুকু, সেই সময়টুকুতে নতুন করে এমন কোনো ঘটনা না ঘটুক যাতে করে অন্তর্জালে ভোট নিয়ে আমাদেরকে আবারও ফিরতে হয়। তো আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাকে।